সরকার মূলত নিজেকে উলঙ্গ করে ফেলেছে। সরকার যে পতন হচ্ছে এবং ভয়ে সরকার নিজের কাপড় খুলে উলঙ্গ হয়ে গেছে। সুতরাং এই অবস্থায় সরকারের বাসার একমাত্র ধুতি টানাটানি করছে প্রতিবেশীদের ধুতি ধরে সে তার লজ্জা নিবারণ করতে চাইছে, দুঃখজনক হলেও বলতে হয়। সুতরাং সরকারের এই জনগণের কাছে কোনো আর জায়গা নেই। ৭১ আর এটাকে ঠিক যুদ্ধের ভয়াবহতাটা মিলানো যাবে না। ৭১ একটা কনসাস লড়াই ছিল, কিন্তু এখন যে লড়াইটা হচ্ছে এই লড়াইটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। জনগণ তো এই লড়াইয়ের জন্য প্রস্তুত নয়, এই লড়াইয়ের কোনো সিকোয়েন্স নেই। এ দেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হবে এবং সেইভাবেই একটা দেশ চলবে। হয়তো সেটা ওয়ার্ক করছে না, ফাংশন করছিল না, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের দাবি নিয়ে সরকারের কাছে রাজপথে উচ্চকিত ছিল। সে অবস্থার মধ্যে হঠাৎ করে যা করা হচ্ছে এটা বিশ্ব মিডিয়া দেখছে, বিশ্ব মিডিয়ার কাছে কোনো কিছুই অপরিষ্কার নেই। এটা পশ্চিমা বিশ্ব দেখছে, আল জাজিরা দেখছে, আপনার আমেরিকা দেখছে, পশ্চিমা বিশ্ব দেখছে, চায়না দেখছে, আমাদের স্টেক হোল্ডার যারা আছে। ইভেন আপনি যদি দেখেন যে কলকাতায় সরকারের এই গণহত্যার বিরুদ্ধে, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ মিছিল হচ্ছে। তো সুতরাং এটা বুঝতে হবে এই লড়াইটা জনগণের বিরুদ্ধে একটা অবৈধ সরকারের লড়াই, একটা চাপিয়ে দেওয়া লড়াই। সুতরাং এই লড়াই মূলত বন্ধ হতেই হবে এবং এই সরকারকে পরাজিত হতেই হবে। ছাত্রদের এই বিষয়টা প্রধানমন্ত্রী নিজেই অনেক আগেই এই কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলেন, কিন্তু তিনি এই সেটেলড ইস্যুটাকে আবার হাইকোর্টের মাধ্যমে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তিনি মূলত এই করিডোর ইস্যুকে ঢাকা দেওয়ার জন্যে এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সরকারের জন্য সেটা বুমেরাং হয়ে গেছে। অর্থাৎ ছাত্র আন্দোলন যে এত শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপ নিতে পারে সরকারের অ্যাসেসমেন্টে, সরকারের হিসাবের মধ্যে এটা ছিল না। যেহেতু একটি অবৈধ সরকার, তার এরকম ভুল হওয়াটাই স্বাভাবিক। তিনি পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে টিকে থাকার জন্যে ফলে সব পন্থাই অবলম্বন করছেন। ইভেন এমনকি তিনি মিলিটারিও নামিয়েছেন, মিলিটারিকেও ব্যবহার করছেন। এইটা এই জাতির জন্য নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। বিগত কয়েকদিনে যা হয়েছে তাতে সরকার কত মানুষ হত্যা করেছে এটাকে জেনোসাইড বললেও কম বলা হবে, কারণ এর সংখ্যা আমরা বলতে পারছি না কেউ। সোশ্যাল মিডিয়া বন্ধ, টেলিভিশনগুলো সেন্সর, প্রিন্ট মিডিয়াগুলি সেন্সর। এই অবস্থায় আমরা রাজনৈতিক দলগুলো এর পরিষ্কার এবং সঠিক পরিসংখ্যান দিতে পারছি না। ফলে আমরা এই অবস্থার মধ্যেও আমাদের লড়াই করছি এবং সরকার এখান থেকে মূলত সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলকে টার্গেট করেছে। ছাত্রদের এই ইস্যুর পিছনে বিরোধী দল আছে এই ট্যাগ দিয়ে এখন বিরোধী দলগুলোর উপর সওয়ার হয়েছে। বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, জামাতের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি আমাদের এবি পার্টির নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এই ঘটনার এবং এই সমস্ত কার্যক্রমের তীব্র নিন্দা জানাই। যে সরকার তার অবৈধতা ঢাকবার জন্যে যে পথ বেছে নিয়েছেন এই পথ সরকারের জন্য বুমেরাং হতে বাধ্য। জেনোসাইড বলছি এ কারণেই, সরকার, আমরা জানি যে সশস্ত্র বাহিনী যুদ্ধ করে আরেকটি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। সশস্ত্র বাহিনী কখনোই তার জনগণের বিরুদ্ধে কখনোই যুদ্ধ করার জন্য তৈরি হয়নি। সেই সশস্ত্র বাহিনীকে নামিয়ে দিয়ে স্ক্রলিং করছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এবং গুলি করছে, এবং সেই গুলিতে কতজন মারা যাচ্ছে সেইটা তো পাইকারি হত্যা। সুতরাং সেইটাকে আপনি জেনোসাইড বলবেন না কি ভাষা প্রয়োগ করবেন, এটা ভাষার বিষয়। কিন্তু আমরা সামনে যা পাচ্ছি তাই বলতে হচ্ছে আমাদের। সরকার নিজে যে পরিসংখ্যানটা দিচ্ছে এই পরিসংখ্যান যে সঠিক নয় তা জনগণ পরিষ্কার জানে, কারণ সারা দেশে জেলায় জেলায় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং জেলায় জেলায় গুলি হয়েছে, এবং সমস্ত মিডিয়া বন্ধ থাকার কারণে প্রকৃত পরিসংখ্যান মিডিয়া বলতে পারছে না। মিডিয়ার উপর সেন্সর করা হয়েছে, মিডিয়া দিচ্ছে না। সুতরাং হাজার হাজারও যদি মারা যায়, এমনকি অনেক মা বাবা তার লাশ নিয়ে চলে যাচ্ছে,
কারণ এই যন্ত্রণা, এই ঝামেলার মধ্যে তারা জড়াতে চাইছে না। মেডিকেল কলেজগুলিতে যারা আহত হয়ে পড়ে আছে, তারা চিকিৎসা নিতে বিপদে পড়ছে, তাদেরকে সেখানে গোয়েন্দা বিভাগ দিয়ে সেখানে কারা আসে, কি হয় সেগুলো চেক করা হচ্ছে, ফলে চিকিৎসাও বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে আপনি সঠিক পরিসংখ্যান কিভাবে বলবেন? ইনজিউর্ড হচ্ছে একেবারেই সাধারণ জনগণ যারা লড়াই করছে তারা, এবং রাস্তায় যেহেতু অপ্রস্তুত অবস্থায় এই গোলাগুলিগুলো করা হচ্ছে, ইভেন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, বিজিবি গুলি ছুড়েছে। তো এই অবস্থায় এই গুলিগুলো তো এলোমেলোভাবে ছোড়া হয়েছে, ফলে এখানে সর্বশ্রেণীর মানুষই আহত হয়েছে। দেশের মানুষ যে সেন্টিমেন্ট দেখিয়েছে, আর সরকার এই দেশের পুলিশ প্রতিষ্ঠানটিকে যেভাবে ধ্বংস করেছে, পুলিশ জনগণের সঙ্গে মিশতে ভয় পাচ্ছে এখন। ছাত্রলীগ, আওয়ামী লীগের মতো পুলিশকেও রাষ্ট্রযন্ত্র বলতে যা বোঝায়, সেই রাষ্ট্রযন্ত্রকে সরকার আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে। এইটা হচ্ছে সরকারের ভয়ঙ্কর একটি কাজ, যেটার কারণে আমরা মনে করছি যে এই লড়াই কোনো সরকারের জেতার কোনো জায়গা নেই। জনগণের সঙ্গে এই যুদ্ধে জেতার সরকারের কোনো জায়গা নেই, কারণ সরকার জনগণের কাছে কোনো আশ্রয় নেয়নি। সরকার নিজে যে অবৈধ, নিজে যে অগণতান্ত্রিক, সেটার চরম বহিঃপ্রকাশ দেখিয়েছে। সুতরাং অতীতের ইতিহাস এক্ষেত্রে আনার প্রয়োজন পড়ে না। আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, এই প্রজন্ম আর অতীতের প্রজন্ম একাকার করে যারা রাজনীতি করবে তাদের পরাজয় অনিবার্য। কারণ এই প্রজন্ম মিডিয়ার প্রজন্ম, এই প্রজন্মর চেতনা সম্পূর্ণ পজিটিভিজম। এই চেতনাকে আপনি অস্ত্র দিয়ে শেষ করে দিতে পারবেন না। সুতরাং সরকার পরাজিত হবে অবধারিত। উনি এই কথা যে বললেন, ওনাকে কে জিজ্ঞাসা করেছে? আমরা ছোটবেলায় একটা চুটকি শুনেছিলাম যে পিচ্ছি ঢুকেছে মাচার নিচে, নানি বলছি কিরে তুই মাচার নিচে ঢুকেছিস কেন? বলে আমি কলা খাই না নানি। তো ওনাকে কে জিজ্ঞাসা করেছে যে আমি পালাইনি? উনি নিজে থেকেই তো বলছেন। বাংলাদেশের মানুষ প্রথম জেগেছিল সিরাজউদ্দৌলার পতনের পরে এবং মীর কাসিমের 1764 যুদ্ধের পরে। ফকির মজনু শাহের নেতৃত্বে যে কৃষক বিদ্রোহ হয়েছিল, এখন সেই কৃষক বিদ্রোহটা বাকি আছে এদেশে। ছাত্ররা নেমেছে, শ্রমিকরা, জনগণ সাড়া দিয়েছে, এখন কৃষকেরা, ফকির মজনু শাহ কৃষক নিয়ে যে গণতন্ত্র এর চেতনাটা জাগিয়ে তুলেছিল, আগামী দিনে সেই চেতনাটা আসছে এবং আপনি দেখতে পাবেন যে এই কৃষকেরাও এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে এবং সর্বাত্মক লড়াইয়ে এই সরকার পরাভূত হবে। তো উনি একটি বিরোধী দলের অন্যতম, নূতন হলেও একটি অন্যতম বিরোধী দলের গুরুত্বপূর্ণ একজন লিডার। তো সুতরাং সরকার এখন যেহেতু মরিয়া, তাই সমস্ত রাজনৈতিক দলের বাড়িতেই হানা দিচ্ছে। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নুরুল হক নুরুকে আগেই গ্রেপ্তার করা হয়েছে, আমাদের রিজভী ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, বর্ষিয়ান মুরব্বী নজরুল ইসলাম খান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, আরও অনেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং বাংলাদেশের সংবিধানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ বাংলাদেশে একটি সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে এবং জনগণকে পরিচালনা করবে। এটাই গঠনতন্ত্রের স্বীকৃত পদ্ধতি। কিন্তু বর্তমান এই অবৈধ সরকার একটা রিজিমে পরিণত হয়েছে। তার জন্মও নিতে হয় না, তার মৃত্যুও নেই, যেটা বাংলাদেশের সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ফলে এই সংকট সহজে কাটবার নয়। আর এই যে অবৈধতা, ইংরাজিতে যাকে বলে ইলিজিটিমেসি, এই অবৈধতা কাটাবার জন্য সরকার নিজেই এই সমস্ত পরিস্থিতিগুলি তৈরি করছে। অর্থাৎ সংবিধান অনুযায়ী সার্বভৌম শক্তি হলো, সার্বভৌম ক্ষমতা হলো জনগণের এবং জনগণ সার্বভৌম। কিন্তু যেহেতু এই সরকার নির্বাচিত নয়, তাই সরকার যেহেতু গায়ের জোরে ক্ষমতায় বসে গেছে, তাই সরকারকে দেখাতে হয় সর্বক্ষণই যে আমি সার্বভৌম। আমার এই সার্বভৌমত্ব সরকারকে সারাক্ষণই একটার পর একটা এজেন্ডা দিয়ে সরকার জাহির করতে থাকে। আপনারা যদি বিগত সময়ের
ঘটনা প্রবাহ দেখেন তাহলে সেটাই দেখবেন। এখন যে ছাত্রদের ইস্যু চলছিল, এই ইস্যুর আগের ইস্যুটা ছিল আমাদের অবৈধ প্রধানমন্ত্রী চীন সফর করেছেন, ভারত সফর করেছেন, তিনি ভারতের সঙ্গে অবৈধ অনেক স্মারক স্বাক্ষর করেছেন, তার মধ্যে করিডোর আছে। এই সমস্ত বিষয়গুলো সরকার এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি যুক্তিসঙ্গতভাবেই জনগণের কাছে তুলে ধরছিল। সেটাকে ঢাকবার জন্যে সরকার ছাত্রদের এই বিষয়টাকে আবার সামনে নিয়ে আসে।